বাংলাদেশের জলবায়ুর কথা শুনলেই মৌসুমি জলবায়ু টার্মটা সবার আগে চলে আসে। মৌসুমি জলবায়ু জিনিসটা কি সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। মৌসুমি জলবায়ু এই শব্দযুগল কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং পৃথিবীর বিভিন্ন অংশে বিশেষ করে মহাদেশগুলোর পূর্ব প্রান্তে এই মৌসুমি জলবায়ুর একটা প্রভাব দেখতে পারি। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে তো এই মৌসুমি জলবায়ুর প্রভাব অনেক বেশি। তো মৌসুমি জলবায়ু জিনিসটি কি, চলো আমরা এই সম্পর্কে জানি। মৌসুমি এই শব্দটি এসেছে মৌসুম থেকে। কই থেকে? মৌসুম থেকে বা মৌসুম থেকে। প্রাচীনকালে আরব বণিকরা আরব দেশ থেকে এক ধরনের বায়ু প্রবাহকে ফলো করে ভারতীয় উপমহাদেশে আসতো নিজেদের ব্যবসায়িক কার্যক্রমকে চালাতে। আরব দেশ থেকে ফলো করে ভারতীয় উপমহাদেশে আসতো, বাংলাদেশে আসতো নিজেদের ব্যবসায়িক কার্যক্রমকে চালাতে। আবার আরেক ধরনের বায়ু প্রবাহকে ফলো করে ভারত থেকে আরব দেশে ব্যাক করত। এই যে তারা একটা মৌসুম বা ব্যবসায়িক একটা মৌসুমকে ফলো করত, সেখান থেকে এই নামটি এসেছে মৌসুমি জলবায়ু। তার মানে এই গল্পটি থেকে আমরা কিন্তু দুইটা ধরন ক্লিয়ারলি দেখতে পারি। এক ধরনের বায়ু প্রবাহ যেটা আরব সাগর বঙ্গোপসাগর থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, আরেক ধরনের বায়ু প্রবাহ যেটি ভারতীয় উপমহাদেশ থেকে বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে যায়। এই যে দুই ধরনের বায়ু প্রবাহের কথা আমি বললাম, এই দুই ধরনের বায়ু প্রবাহ থেকে উৎপত্তি হয়েছে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু, শীতকালীন মৌসুমি বায়ুর। তো আমরা এখন জানব কিভাবে মৌসুমি বায়ুটা তৈরি হয়, কিভাবে মৌসুমি বায়ুটা উৎপত্তি লাভ করে। চলো আমরা এই ম্যাপের মাধ্যমে সেটি শেখার চেষ্টা করি। ধরো আমাদের মধ্যে এরকম কিছু মানুষ রয়েছে যাদের রাগ হঠাৎ করে অনেক বেড়ে যায়, আবার হঠাৎ করে কমে যায়। হঠাৎ করে রাগ বেড়ে গেছে, এই তুলকালাম, আবার একটু পর রাগ কমে যায়। আবার কিছু কিছু মানুষ আছে যে রাগে না, রাখবে না, কিন্তু যখন রাগে তাকে আর থামানো যায় না। এই রাগে না কিন্তু যখন রাগে তাকে আর থামানো যায় না, তাই না? এরকম কিছু মানুষ আছে। এই উদাহরণ দুটো কেন আমি দিলাম? আমাদের পৃথিবীতে যে ল্যান্ড সারফেস আছে, এই ল্যান্ড সারফেস হঠাৎ করে গরম হয়ে যায়, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ এটি খুব একটা সময় নেয় না গরম হতে। যখন সূর্যের উত্তরায়ণ ঘটে, সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, তখন ভারতীয় উপমহাদেশের আমিরটা যদি একটু ক্লিয়ার করে আঁকি, তোমাদের কাছে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তো এই ভারতীয় উপমহাদেশে আমরা দেখতে পারি যখন সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, এই অংশটাতে একটা লো প্রেশার তৈরি হয়। কেননা যখনই সূর্য লম্বভাবে কিরণ দেয়, সে অংশটাতে অধিক তাপ বৃদ্ধি পায় এবং তাপের জন্য যেহেতু ল্যান্ড সারফেস উত্তপ্ত হয় তাড়াতাড়ি এবং একটা লো প্রেশার তৈরি করে। সাগর যেহেতু অত দ্রুত উত্তপ্ত হতে পারে না, সাগরে আমরা একটা হাই প্রেশার দেখতে পাই। সাগরে আমরা কি দেখতে পারি? একটা হাই প্রেশার দেখতে পারি। আর বায়ু প্রবাহের ধর্ম কি? বায়ু প্রবাহের ধর্ম সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাওয়া। অর্থাৎ লো প্রেশারে যখন বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায়, বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তখন একটা নিম্নচাপ বা লো প্রেশার তৈরি হয়। তখন চারদিকে উচ্চ চাপের বায়ু ওই লো প্রেশারে এসে ওই বায়ুটাকে ফিল আপ করতে ট্রাই করে। তো আমরা তখন দেখতে পারি এই সাগরের হাই প্রেশার থেকে বায়ু ইন্ডিয়ান ল্যান্ড সারফেসের লো প্রেশারে যাওয়া শুরু করে। এই হাই প্রেশার থেকে বায়ু ইন্ডিয়ান ল্যান্ড সারফেসের লো প্রেশারে যাওয়া শুরু করে এবং এই হাই প্রেশার থেকে বায়ু যখন ইন্ডিয়ান ল্যান্ড সারফেসে যায়,
তখন এই আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে বিশাল পরিমাণ জলীয় বাষ্প কালেক্ট করে নিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, কেননা বায়ু এই সাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিশাল পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু হিমালয়ে যখন বাধা পায়, হিমালয়ে বাধা পেয়ে এই অংশে বৃষ্টিপাত ঘটায় এবং এই অংশের বর্ষাকালের সূচনা করে। ঠিক এর বিপরীত একটি অবস্থান আমরা দেখতে পারি শীতকালে। যেহেতু সাগর অনেক ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে এই তাপটা ছাড়ে, যার জন্য শীতকালে যেহেতু সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, আমরা দেখতে পারি এই সাগরের উপর লো প্রেশার তৈরি হয় এবং হাই প্রেশার তৈরি হয় এই ল্যান্ডের উপর। তার মানে বায়ুর ধর্ম কি? আবারও এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাওয়া। বায়ুর ধর্ম এই হাই প্রেশার থেকে এরকম লো প্রেশারের দিকে যাওয়া। এবং এই বায়ুটা দেখো, এই বায়ুটা কিন্তু এই যে পুরো ভারতীয় ল্যান্ড সারফেসকে অতিক্রম করছে, ভারতীয় ল্যান্ড সারফেসকে অতিক্রম করার সময় কোনো ধরনের জলীয় বাষ্প ওই পরিমাণ কালেক্ট করার সুযোগ পাচ্ছে না, যার জন্য শীতকালীন মৌসুমী বায়ুতে কোনো ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পারি না। তাহলে বাংলাদেশে কি জন্য গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় আর শীতকালে বৃষ্টিপাত হয় না, সে সম্পর্কে কিন্তু আমরা একটা প্রপার ধারণা পেলাম। তো এখন আমরা এই পুরো ব্যাপারটি যদি 3D ভিউতে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, গ্রীষ্মকালে সাধারণত আমরা বায়ু প্রবাহটিকে কীরকম দেখতে পারি। গ্রীষ্মকালে আমরা দেখতে পারি যখন এই যে লাল কালারটি খেয়াল করো, যখন এই ভারতীয় ল্যান্ড সারফেসের উপরে লো প্রেশার তৈরি হয়েছে আর এই যে সাগরীয় অঞ্চলে হাই প্রেশার তৈরি হয়েছে এবং এই হাই প্রেশার থেকে বায়ু প্রবাহ এইরকম ভারতীয় উপমহাদেশে প্রবেশ করছে। বায়ু প্রবাহ এই ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার আগে আরব সাগর এবং বঙ্গোপসাগর পার হচ্ছে এবং আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে ওয়াটার ভ্যাপর কালেক্ট করে আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে ওয়াটার ভ্যাপর কালেক্ট করে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করছে। এবং এই যে সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিমালয়। এই হিমালয়ের সাথে এই বায়ুপ্রবাহ বাধা পেয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক এর বিপরীত অবস্থাটা যদি আমরা দেখি, এর বিপরীত অবস্থাটা যদি দেখি, শীতকালে হয় কি, লো প্রেশারটা দেখো এই সাগরীয় অঞ্চলে তৈরি হয়, তখন এই ভারতীয় উপমহাদেশে তৈরি হয় হাই প্রেশার। তখন এই হাই প্রেশার জোন থেকে এই লো প্রেশারের দিকে বায়ু প্রবাহ হয়, এই হাই প্রেশার জোন থেকে এই লো প্রেশারের দিকে বায়ু প্রবাহ হয়। এবং যেহেতু এই ভারতীয় উপমহাদেশে পার করে আসছে, তার জন্য খুব একটা ওয়াটার ভ্যাপর কালেক্ট করতে পারে না, যতটা না গ্রীষ্মকালে পেরেছিল আরব সাগর আর বঙ্গোপসাগর পার হওয়ার সময়। ভারতীয় উপমহাদেশ এই ল্যান্ড সারফেসকে পেরিয়ে আসার সময় খুব একটা ওয়াটার ভ্যাপর কালেক্ট করতে পারে না, তাই সেই পরিমাণ বৃষ্টিও আমরা দেখতে পারি না। তো আমরা যদি এই ছবিটি একটু ভালো মতো দেখি, কিংবা এই ভিজুয়ালাইজেশনটা যদি একটু দেখি, দেখো এই অংশটাতে এরকম হাই প্রেশার তৈরি হয়েছে, তাই না? আবার এই অংশটাতে এরকম লো প্রেশার তৈরি হয়েছে। সামারে কি হয়, এই হাই প্রেশার থেকে বায়ু এই লো প্রেশারের দিকে আসা শুরু হয়। তো হাই প্রেশার থেকে বায়ু যখন লো প্রেশারের দিকে আসে, দেখো এখান থেকে বায়ু কিন্তু এই যে সাগর থেকে, বাংলাদেশের কথা যদি চিন্তা করো, এটা বঙ্গোপসাগর, এইটা বাংলাদেশ, আর এটা হিমালয় পর্বতমালা। তো এই হাই প্রেশার থেকে বায়ু যখন বঙ্গোপসাগর অতিক্রম করে আসে, দেখো ওয়াটার ভ্যাপর কালেক্ট করে নিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করছে এবং পরবর্তীতে এই ওয়াটার ভ্যাপর এই বাংলাদেশে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং যখনই হিমালয় পর্বতের সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন এই ওয়াটার ভ্যাপর কিন্তু
একদমই বৃষ্টি আকারে পুরো বাংলাদেশের উপর দিয়ে পড়ছে এবং বাংলাদেশকে সবুজ শ্যামলিমায় ভরিয়ে তুলছে, নদী প্রবাহকে অটুট রাখছে। অর্থাৎ এটি আমরা গ্রীষ্মকালে দেখতে পারি, সামার মনসুনে কিভাবে বঙ্গোপসাগর থেকে ওয়াটার ভ্যাপর গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কালেক্ট করে নিয়ে গিয়ে হিমালয়ের সাথে বাধাপ্রাপ্ত হয়ে এই অংশে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আবার যদি আমরা উইন্টারে কিংবা শীতকালে যদি আমরা দেখতে পারি, শীতকালে আমরা দেখতে পারি এইখানে লো প্রেশার, অর্থাৎ সাগরের উপর লো প্রেশার ক্রিয়েট হয়েছে আর হাই প্রেশার ক্রিয়েট হয়েছে আমাদের বাংলাদেশ অঞ্চলে। বাংলাদেশ অঞ্চল থেকে বাংলাদেশ অঞ্চলের হাই প্রেশার থেকে বায়ু চলে যাচ্ছে সাগরের লো প্রেশারে, বাংলাদেশ অঞ্চলের হাই প্রেশার থেকে বায়ু চলে যাচ্ছে সাগরের লো প্রেশার থেকে। কিন্তু এইখান থেকে কোনো ওয়াটার ভ্যাপর এইখানে কালেক্ট করছে না, এইখান থেকে কোনো ওয়াটার ভ্যাপর কালেক্ট করে ওইখানে নিচ্ছে না, এইখান থেকে বাংলাদেশ অঞ্চল থেকে কোনো ধরনের ওয়াটার ভ্যাপর কালেক্ট করে নিচ্ছে না, বরং এই সাগরের এই অংশটিতে ওয়াটার ভ্যাপর বা পানি বাষ্পীভূত হয়ে মেঘে ঘনীভূত হয়ে এই সাগরেই বৃষ্টিপাতটা হচ্ছে, যার জন্য শীতকালে আমরা বাংলাদেশ অঞ্চলে কিন্তু সেই ধরনের বৃষ্টিপাতটা আমরা কিন্তু দেখতে পারি না। তার মানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে মনসুন উইন্ড কিংবা গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কিভাবে কাজ করে সেই সম্পর্কে কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা পেলাম। তাহলে আমি একটি প্রশ্ন রেখে তোমাদের কাছে শেষ করতে চাই। এই যে একই রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, বাংলাদেশ এবং সৌদি আরব বা মধ্যপ্রাচ্য অনেকটা একই অক্ষরেখায় অবস্থিত, কিন্তু বাংলাদেশ এরকম সবুজ শ্যামলিমা ভরপুর, মধ্যপ্রাচ্যে এরকম একটা রুক্ষ ভাব আমরা কেন দেখি? জিওগ্রাফির জ্ঞানটি কাজে লাগিয়ে ঠিক এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দাও। আর এরকম মজার সব জিনিস শিখতে তোমরা কিন্তু আমাদের কোর্স 1691 কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এবং কোর্স সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসায় ফোন করতে পারো 16910-তে এবং সর্বোচ্চ ছাড়ে ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাসটি করতে পারো। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে ভবিষ্যতের কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমি আল রাব্বি সিমেস আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম। নেভার স্টপ লার্নিং।